বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আলামিন আজকে ইংরেজি গ্রামারের একটি পাঠ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নেরেশন। নেরেশন নিয়ে আমরা অনেক ক্লাস সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা অনেকেই এটা নিয়ে সমস্যা ফেস করতাম। আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে সকল সমস্যা দূর করব। আসলে আমরা নেরেশন না করার কারণ হচ্ছে নেরেশন করার সময় বা করার জন্য যে সব উপকরণ দরকার সেই উপকরণগুলো আমরা বা যে গ্রামার টপিক গুলো দরকার এগুলো আমরা আগে থেকে শিখি নাই। আমরা ডিরেক্টলি ন্যারেশন করতে যাই। আসলে আমি আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করব না, ন্যারেশন করার জন্য যা যা দরকার তাই নিয়ে আলোচনা করব। এবং নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে আমি ন্যারেশনের সকল সমস্যা দূর করে দিব। আজকে আমি ন্যারেশন করার জন্য যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেমন আমরা অনেকেই সেন্টেন্স বুঝি না। আমরা জানি ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লোজ। আমরা রিপোর্টেড ক্লোজ এর ন্যারেশন করার জন্য আমাদের প্রথমে সেন্টেন্স জানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি লিখি হি সেড টু মি আই এম ইল। আসলে এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে আমাদের হি সেড টু মি এটা হচ্ছে রিফুটিং ভার্ব, এটার নাম হচ্ছে রিফুটিং ভার্ব। এবং আই এম ইল এটা হচ্ছে রিপোর্টেড ক্লোজ অথবা রিপোর্টেড স্পিচ। আসলে আমরা ন্যারেশন করব আই এম ইল। এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে আসলে এটা কোন সেন্টেন্স আমাদেরকে প্রথমে জানতে হবে এবং কোন টেন্স এটা আমাদেরকে জানতে হবে। আমরা মূলত সেন্টেন্স বুঝি না বা টেন্স বুঝি না, এই কারণে আমাদের ন্যারেশনের সমস্যা হয়। আসলে ন্যারেশন করতে গেলে আমাদেরকে পাঁচটি চেঞ্জ করতে হবে। যেমন প্রথমে রিপিটিং ভার্বের চেঞ্জ করতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে লিঙ্কার, তারপরে চেঞ্জ করতে হবে মূল সেন্টেন্সটার পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন। এভাবে আমরা পাঁচটা পরিবর্তনের মাধ্যমে ন্যারেশন করব। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। আসলে আমরা ক্লাস ষষ্ঠ থেকে পঞ্চম শ্রেণী থেকে সেন্টেন্স নিয়ে আমরা বিশদ আলোচনা শুনতে পাই। সেন্টেন্স মূলত আমি যে ন্যারেশনের ক্ষেত্রে যেটা দরকার সেই জন্য সেন্টেন্স মূলত হচ্ছে পাঁচ প্রকার। যেমন এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের পাঠ্যপুস্তকে বা বিভিন্ন গ্রামার বইয়ের মধ্যে বা বিভিন্ন টিচাররা আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা এমন ভাবে শিখায় যে এটা সংজ্ঞা দেয় এবং এক্সাম্পল মাধ্যমে শিখায়। আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলের অথবা যাদের বেসিক দুর্বল তারা আমরা আসলেই এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটা বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য, যেটা আমাদেরকে বুঝায়। আসলে আমরা একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারি না যে এই সেন্টেন্সটার ভিতরে কোনটা বর্ণনা দিছে, কোনটা বিবৃতি দিছে, কোনটা প্রশ্ন করছে। অর্থ না বুঝার কারণে আমরা আসলে ন্যারেশন করতে গেলে আমরা ইন্ডিকেট করতে পারি না যে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। এখন আমি আজকে কিছু টিপসের মাধ্যমে সেন্টেন্স গুলো এমন ভাবে তুলে ধরবো যে সেন্টেন্স গুলা আমাদেরকে মুখস্থ করতে হবে না এবং বুঝতে হবে না। আমরা একটা সেন্টেন্স দেখলেই বলতে পারবো, অর্থ না করে আমরা বলতে পারবো আসলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য আমি সাবজেক্ট জিনিসটা আমাদের বুঝতে হবে। সাবজেক্ট জিনিসটা কি? আসলে সাবজেক্ট জিনিসটা আমরা মূলত বুঝতে পারি যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। যেমন একটা সেন্টেন্সে বা বাক্যে যাকে কি বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে সেই হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট জিনিসটা সবাই বুঝার পরে আমার যে জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স লিখলাম যেমন আমি আই এম ইন, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝার জন্য আমার এটা কি বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য এগুলো আমার কিছুই দরকার নাই। আমি শুধু শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে যেই সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ দেখবো। এই স্ট্রাকচারটার মাধ্যমে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স খতম। মানে আমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য এগুলো আমার জানার দরকার নাই। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যেই সেন্টেন্সে দেখবো সাবজেক্ট প্রথমে আগে এবং লাস্টে ফুল স্টপ, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। কয়েকটা উদাহরণের মাধ্যমে যদি আমি বলি, যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট। যেমন এটা যে সূর্য পশ্চিম দিকে ওঠে না পূর্ব দিকে না উত্তরে দক্ষিণে ওঠে, এটা আমার জানার দরকার নাই। দা সান হচ্ছে সূর্য, দা সান হচ্ছে সাবজেক্ট আর লাস্টে ফুল স্টপ। তার দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আরেকটা আছে, যেমন রহিম রাইটস এ লেটার।
এখন এখানে রহিম হচ্ছে সাবজেক্ট আর লাস্টে ফুল স্টপ, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনার জন্য আমার কিন্তু অর্থ করার দরকার হচ্ছে না। যে আমার তো এখানে আমি ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, বাট বড় বড় সেন্টেন্স দিলেও আমরা যদি সাবজেক্ট এবং লাস্টে ফুল স্টপ দেখি তাহলে এটা আমরা অবভিয়াসলি বলে দেবো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার আবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসলে আমি আমার কোচিং সেন্টারে এবং প্রাইভেট জীবনে যা দেখতে পাই, আসলে অনেকেই ইন্টারগেটিভ সেন্টেন্সটাও বুঝতে পারে না। ক্লাস 10 এ পড়ে বাট ইন্টারগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারে না। কারণ তারা অর্থ দিয়ে বিবেচনা করার কারণে ইন্টারগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারে না। আসলে ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে লাস্টে যদি আমি যেই কোনো একটা সেন্টেন্সের লাস্ট পর্যায়ে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দেখি তাহলে এটাই ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, অথবা আমি এটা বলতে পারি ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং লাস্টে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্ন। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এবার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন এটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা করা হয়, যেমন এম, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এটা হচ্ছে আবার এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। যেমন এম আই স্টুডেন্ট, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাইলে আমি যে দুইটা সেন্টেন্স পড়ালাম বা বললাম এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমার কোনোটাই অর্থ করা লাগতেছে না। এখন 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত আমরা বই পুস্তকের ভাষায় এবং আমাদেরকে যেই স্যার অথবা যার কাছে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি তারা আমাদেরকে কি করছে, বই থেকে সংজ্ঞা বুঝাইছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ মূলক বাক্য। আসলে আমি এগুলা বুঝাইতেছি না, কারণ হচ্ছে আমরা মূলত এগুলা না জানা, এগুলা জানতে যাই আসলে আমরা মূলত সেন্টেন্স গুলোকে বুঝতে পারি না। আমি কিছু টেকনিক দিতেছি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বার দ্বারা শুরু হবে, কি দ্বারা, বার দ্বারা শুরু হবে, লাস্টে ফুল স্টপ। যেমন ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটি করো। চেঞ্জ দা ভয়েস, চেঞ্জ দা ভয়েস। টেক কেয়ার অফ ইউর হেলথ, এই টেক হচ্ছে ভার্ব, চেঞ্জ হচ্ছে ভার্ব, ডু হচ্ছে ভার্ব। দ্যাট মিন্স ভার্ব দ্বারা যেই সেন্টেন্স শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এভাবে আমি অপটেটিভ এবং এক্সক্লেমেটরি আগামী পর্বে বিশদ আলোচনা করব। এবং টেন্স আমরা জানি ন্যারেশন করার জন্য প্রথমে সেন্টেন্স লাগবে এবং তারপরে টেন্স। সেন্টেন্স এবং টেন্স ছাড়া আমরা আসলে ন্যারেশন করতে পারবো না। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে সেন্টেন্স এবং ন্যারেশনের প্রয়োজনীয়তা তুলে ধরবো। আমি এই সেন্টেন্সটার মাধ্যমে ন্যারেশন করতে গেলে যে টেন্স এবং সেন্টেন্স বাধ্যতামূলক জানতে হয় সেটা তুলে ধরবো। যেমন এখানে আমি লিখছি মিস্টার আতিক সেড টু মি, মিস্টার আতিক আমাকে বললো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। এখন এই সেন্টেন্সটার ভিতরে এই মিস্টার আতিক সেড টু মি এটা হচ্ছে রিপুটিং ভার্ব, আর আই হ্যাভ ডান দা ওয়ার্ক এটা হচ্ছে রিপোর্টেড ক্লোজ অথবা রিপোর্টেড স্পিচ। এখন আমি এটা ন্যারেশন করব। এখন আমি ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার উপর নির্ভর করে কিন্তু আমি সেডের পরিবর্তন করব। তার মানে আমি যদি আই হ্যাভ ডান দা ওয়ার্ক এটা কোন সেন্টেন্স এটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমি সেডের পরিবর্তন করতে পারবো না। সেডের পরিবর্তন করার পরে আবার এখানে আমি একটা লিঙ্কার লিখবো, এই লিঙ্কারটাও লিখবো এই আই হ্যাভ ডান দা ওয়ার্ক এটা কোন সেন্টেন্স তার উপরে নির্ভর করে। তারপরে আমার সেন্সটা হচ্ছে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এটাকে করতে হয় ফার্স্ট পারফেক্ট টেন্স। এই আমাদের টেন্সের রূপান্তর শিখতে হবে। আমি আগামী পর্বে আমি মিস্টার এর সেন্টেন্স ন্যারেশনের উদাহরণের মাধ্যমে ন্যারেশনকে সহজ করে তুলবো এবং ন্যারেশন করার জন্য যে আমাদের প্রথমে সেন্টেন্স এবং টেন্স জানতে হয় সেটা বিশদ আলোচনা করব।